আচ্ছা, আপনারা কি চাইছেন ভারতবর্ষ বাংলাদেশ কিংবা নেপালের মতো হয়ে যাক, অথবা নেপাল আর বাংলাদেশের মডেলে ভারতও চলুক এবং ভারতবর্ষ সব দিক থেকে শত্রু দেশগুলোর কাছে একেবারে কোণঠাসা হয়ে পড়ুক? যদি আপনার মধ্যে বিন্দুমাত্র দেশভক্তি থাকে, ভারতবর্ষকে ভালোবেসে থাকেন, তাহলে আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তা ভালো করে শুনবেন, বুঝবেন এবং নিজের বিবেকবোধ দিয়ে সঠিকভাবে বিচার করবেন। আজ আমরা দিল্লির রাজপথে চলা একটা আন্দোলন আর তার নেপথ্যে থাকা কিছু মারাত্মক আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে কথা বলবো, যেটা মেইন স্ট্রিম মিডিয়াতে এই ঘটনার মূল গোড়া থেকে কিছুই কিন্তু বলা হচ্ছে না, যেটা এখন বাচ্চা বাচ্চা বুঝে গেছে। আর এই দেশটাকে কে বা কারা ভাগ করতে চাইছে সেটা একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, সেটা সকলের সামনে জলের মতো পরিষ্কার। তো আসুন শুরু করা যাক। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। তো দেখুন, গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললে আপনারা নিশ্চয়ই দেখছেন দিল্লির রাস্তায় 24 দিন ধরে অনশনে বসে আছে বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। সঙ্গে কে রয়েছে সাপোর্টের জন্য? ককরোচ জনতা পার্টি অথবা সিজিপি। কিসের দাবিতে? নাকি নিট পরীক্ষা অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস আর শিক্ষার্থী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। আচ্ছা, তবে এই অনশনের নেপথ্যে কি রয়েছে? শুধু পরীক্ষার্থীদের ভবিষ্যৎ, নাকি ছাত্রদের এই সংবেদনশীল আবেগকে ঢাল বানিয়ে কিংবা ব্যবহার করে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা আর অখণ্ডতা নষ্ট করার একটি ডিপ স্টেটের সুগভীর আন্তর্জাতিক চক্রান্ত চলছে, যা আমাদের দেশ ভারতবর্ষকে ভিতর ভিতর একেবারে ভেঙে ফেলতে চাইছে? যেমনটা আপনারা কিছুদিন আগে নেপাল আর বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলেন। আমরা জানি সোনাম ওয়াংচুকে দেশবাসী জেনে মূলত 2009 সালের ব্লকবাস্টার ছবি মানে 3 ইডিয়টসের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই তথ্যটি বেশ করে ছড়িয়ে দেওয়া হয়েছে যে আমির খানের অভিনীত ফুংসুক ওয়াংডু বা রাঞ্চো চরিত্রটি নাকি সোনাম ওয়াংচুর জীবনের ওপর ভিত্তি করে লেখা। কিন্তু আসল সত্যটা ঠিক কি? খোদ সিনেমার পরিচালক রাজকুমার হিরানিয়ার চিত্রনাট্যকার অভিজিৎ যোশী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই চরিত্রটি কোনো একক ব্যক্তির ওপর ডিপেন্ড করে তৈরি হয়নি। এটা ছিল ভারতের একাধিক বিজ্ঞানী আর উদ্ভাবকের চরিত্রের মিশ্রণ। যাই হোক, সেই প্রসঙ্গ এখন নাইবা গেলাম বা নাইবা বললাম। কিন্তু সোনাম ওয়াংচুক, যিনি বছরের পর বছর দেশ বিদেশে গিয়ে রাজকীয়ভাবে এই খ্যাতি আর গ্ল্যামার উপভোগ করেছেন, কিন্তু কখনো সত্যটা কিন্তু খোলাসা করেনি। দ্বিতীয়ত, সিনেমায় ফুংসুকের 400টি পেটেন্টের কথা বলা হলেও বাস্তবে ওয়াংচুকের নামে কোনো পেটেন্টই নেই। সিনেমায় যেমন দরিদ্রর কারণে অন্যের নামে পড়ার কথা দেখানো হয়, বাস্তবে ওয়াংচুকের বাবা ছিল লাদাখের দুবারের বিধায়ক। আবারও বলে দিই, লাদাখের দুবারের বিধায়ক, এমনকি কাশ্মীর সরকারের প্রাক্তন মন্ত্রী। শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে সংক্ষেপে বলা হয় নিট, থেকে ইঞ্জিনিয়ারিং করার পর তিনি ফ্রান্সের ক্র্যাতের স্কুল অফ আর্কিটেকচারে গবেষণা করেন। ফলে এটা কোনো জিরো থেকে হিরো হওয়া রূপকথার মোটেও নয়। প্রথাগত রাজনৈতিক পরিবার ব্যাকগ্রাউন্ড থেকে উনি উঠে এসেছেন। যাই হোক, এবার আসা যাক ওয়াংচুকের বৈশ্বিক সংযোগ। 1964 সালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অধীনে তিনি তৈরি করে স্কুল ফর ইন্টারন্যাশনাল ট্রেনিং বা সিট। এদের মূল কাজ ছিল বিশ্বজুড়ে মার্কিন সফট পাওয়ার ও পছন্দসই রাজনৈতিক ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া। আর এই সিটের সাথে যুক্ত ছিলেন রেবেকা নরম্যান নামক এক আমেরিকান নারী। হ্যাঁ, 1996 সালে তিনি লাদাখেও আসেন এবং সোনাম ওয়াংচুকে বিয়েও করেন। এরপর 1996 সালের পর থেকে ওয়াংচুকের জীবনে শুরু হয় আন্তর্জাতিক পুরস্কারের ঝড়। 2002, 2008, 2012, 2016, ইভেন 2018 এই বছরগুলোতে পরপর বিভিন্ন অ্যাওয়ার্ড পান তিনি। মানে লাগাতার অ্যাওয়ার্ডের ঝর্ণা বয়ে গেছিল। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। ইতিহাস বলে ফিলিপাইনের সিআইএ সমর্থিত অ্যান্টি কমিউনিস্ট প্রেসিডেন্টের নামে এই অ্যাওয়ার্ডকে তৈরি হয়, যার প্রধান অর্থায়নকারী হলো রকফেলার ব্রাদার্স ফান্ড অ্যান্ড ফোর্ড ফাউন্ডেশন। এক্ষেত্রে সরাসরি টাকা না পাঠিয়ে পশ্চিমা এজেন্ডা পূরণকারীদের আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি অর্থ যোগানোর জন্য এই অ্যাওয়ার্ড মডেলকে ব্যবহার করা হয়। ঠিক এই কারণেই 2024 সালে বিশিষ্ট সমাজকর্মী সন্দীপ পান্ডে 2002 সালে পাওয়া তার ম্যাগসেস পুরস্কার ফেরত দিয়ে দেন। এমনকি ওয়াংচুকের এনজিও সেমকল ফিউচার আর্থ নামক সংস্থার মাধ্যমে, সেই সংস্থার মাধ্যমে কিন্তু টাকা আসতো লাগাতার, যার প্রতিষ্ঠাতা ক্লাব অফ রোম এর ভাইস প্রেসিডেন্ট। আর ক্লাব অফ রোমের পিছনে সেই ফোর্ড বা রকফেলার ফাউন্ডেশন রয়েছে। সঠিকভাবে হিসাব দিতে না পারায় 2025 সালে ভারত সরকার
এফসিআর এর আইনের অধীনে সেকমেলের বিদেশি অনুদান লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। এবার প্রশ্ন হলো, নিট পরীক্ষায় অনিয়মের মতো একটা ইস্যু নিয়ে আন্দোলনে নেমে হঠাৎ ওয়াংচুক লাদাখকে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি তুলছেন বা কেন? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সীমান্ত এলাকায় কেন্দ্রের পরোক্ষ প্রশাসনিক আর অবকাঠামো নিয়ন্ত্রণ স্তব্ধ করে দেওয়া হলো এই দাবির আসল উদ্দেশ্য। 2024 সালের মার্চে 21 দিনের অনশন, 1000 কিলোমিটার পদযাত্রা এবং 2025 সালের সেপ্টেম্বরে লেহেতে তার নেতৃত্বে সংগঠিত সহিংস আন্দোলনের কারণে তাকে জাতীয় নিরাপত্তা আইনে এনএসএর অধীনে গ্রেপ্তার করা হয়। প্রায় 170 দিন জেল খেটে 2026 সালের মার্চে তিনি মুক্তি পান। এরপর 2026 সালে 6 জুন আম আদমি পার্টির প্রাক্তন কর্মী ও অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন উপদেষ্টা অভিজিৎ দীপকের নেতৃত্বে গঠিত হয় ককরোচ জনতা পার্টি, সেটাকে সংক্ষেপে বলা হয় সিজিপি। তো নিট অনিয়ম আর 10 জনের বেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ন্যায় বিচার চেয়ে আন্দোলন শুরু হলো। সেখানে মূল ছাত্রদের সরিয়ে সামনে আনা হয় 59 বছর বয়সী সোনাম ওয়াংচুককে। কিন্তু এই অনশন মঞ্চের পিছনে আসল চিত্রটা ঠিক কি? তো অনশনস্থলে বসে নেতাদের ব্রেড পকোড়া আর নুডলস খাওয়ার ছবি প্রকাশ্যে আসায় এখন চরম বিতর্ক তৈরি হয়। কেননা এছাড়া আন্দোলনকারীদের মঞ্চে দেখা যায় অরুন্ধতী রায়কে, যিনি কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে কখনোই মানেন না। এরপর কলিন গনসালভেস, যিনি 26/11 মুম্বাই হামলার মূল অভিযুক্ত তথা জঙ্গি কাসাবের আইনজীবী ছিলেন। এরপর প্রশান্ত ভূষণ, যিনি ইয়াকব মেমনের ফাঁসি আটকানোর আইনজীবী ছিলেন, এবং নন্দিতা নারায়ণের মতো উগ্র বামপন্থী ফেসও ছিল। এই মঞ্চে সব মাথাগুলো এক জায়গায়। বুঝুন ব্যাপারগুলো। বাস নাম রহেগা আল্লাহ কা, যা থেকে আরও একবার স্পষ্ট হয়ে যায় যে এই আন্দোলনের আসল মূল এজেন্ডা বা লক্ষ্যটা ঠিক কী ছিল। সেই সঙ্গে এই মঞ্চ থেকে 370 ধারা পুনর্বহাল, মা সীতা ও সিরাপকে নিয়ে উপহাস, ঠাট্টা, ব্যঙ্গ এবং বাস রহেগা নাম তো এলাকার মতো বিভিন্ন স্লোগান তোলা হয় সেখানে। মানে এই আন্দোলন জাস্ট একটা শোকজ ছিল নিটকে নিয়ে, কিন্তু মূল এজেন্ডা ছিল ভারতকে টুকরো করা আর একটা নির্দিষ্ট জাতি তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করা। এমনকি স্বয়ং সোনাম ওয়াংচুকে ক্ষোভ প্রকাশ করে সাম্প্রতিক সময়ে বলেছেন, আমি অনশনে মারা যাচ্ছি আর উদ্যোক্তারা পাশে বসে দিব্যি খাওয়া দাওয়া করছে। অর্থাৎ এটা এখন একদম পরিষ্কার যে তরুণ প্রজন্মের ব্রেন ওয়াশ করে শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করতে ভারতের মূল সিস্টেম ও সরকারকে অস্থিতিশীল করাই ছিল এই তথাকথিত আন্দোলনের মূল লক্ষ্য। এর পাশাপাশি আশ্চর্যের বিষয় হলো তৎকালীন দিল্লি পুলিশ কমিশনার হঠাৎ বদলি এবং হাইকোর্টের নির্দেশ 18 জুলাই ওয়াংচুকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করাকে কেন্দ্র করে বিরোধীরা, যেমন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতি শুরু করে দিয়েছে। অথচ এই একই রাজনৈতিক দলগুলো 2006 সালে ইউপিএ আমল বা পশ্চিমবঙ্গে 2021 থেকে 2025 সালে চাকরি প্রার্থীদের আন্দোলনের উপর নির্দয়ভাবে লাঠিচার্জ চালিয়েছিল। দেখুন লক্ষ্য যদি সত্যি শিক্ষার্থীদের বিচার পাইয়ে দেওয়া হতো, তবে এই মঞ্চে আলো করে থাকতেন সেই সমস্ত ভুক্তভোগী ছাত্রছাত্রীরা। তারা কথা বলার সুযোগ পেতেন, তাদের অসহায় মা বাবারও থাকতেন যারা নিজেদের সন্তানকে হারিয়েছে। কিন্তু বাস্তবে কি সেটা হয়েছে না দেখেছেন? পুরো প্ল্যাটফর্মকে তুলে দেওয়া হয়েছে ভারতের অখণ্ডতা বিরোধী আর চরমপন্থী বামপন্থী ইকোসিস্টেমের হাতে। আর এর থেকে এটাই প্রমাণ হয় যে আন্দোলনের আসল এজেন্ডা নিট নয়, বরং ছাত্রদের আবেগকে ঢাল হিসাবে বানিয়ে অভ্যন্তরীণ ভারতের স্থিতিশীলতাকে একেবারে নষ্ট করা, মোদিকে গদি থেকে সরানো আর ভারতকে টুকরো করা। আর এখানেই তো সবচেয়ে মজার বিষয় হলো, সোনাম হয়তো এখনও নিজেও বুঝতে পারছেন না যে তিনি আসলে এক চক্রান্তের অসহায় মোহরে পরিণত হয়েছেন, বা হতেও পারে তিনি হয়তো সম্ভবত সব কিছু জেনে এই সমস্ত নাটক করছে। যেটাই হোক, তার এই ফেক ইমেজ আর মিডিয়া গ্লোমারকে ব্যবহার করে এই ইকোসিস্টেম নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। দুদিন আগে স্বয়ং সোনাম এই মঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তিনি যখন আমরণ অনশন করছেন তখন আন্দোলনের বাকি উদ্যোক্তারা পাশে বসে দিব্যি খাওয়া দাওয়া করছে। তিনি হতাশ হয়ে আবেদন করেছিলেন যে আপনারা যদি আমার মতো আমরণ অনশনে বসতে নাও, তাহলে অন্তত একদিনের প্রতীকী অনশন করুন কিংবা সংহতি জানিয়ে একবেলার খাওয়া দাওয়া ত্যাগ করুন। কিন্তু প্রশ্ন হলো, এই হাই প্রোফাইল ইকোসিস্টেমের কয়জন এই আহ্বানে সাড়া দিয়েছিল? উত্তরটা হলো কেউ নয়। আর এই পুরো ইকোসিস্টেমের পেছনে আন্তর্জাতিক ডিপ স্টেটের যে কালো হাত রয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সাম্প্রতিক সময়ে। শহরতলির ইংরেজি শিক্ষায় শিক্ষিত তথাকথিত বুদ্ধিজীবী বাবুদের সবচেয়ে পছন্দের টাইম ম্যাগাজিন হঠাৎ করে সোনামের ছবিতে তাদের কভার পেজে ছাপিয়ে দেয়। সাধারণ মানুষ ভাবছে বোধহয় বিশ্বমঞ্চে বিরাট কোনো স্বীকৃতি পেয়ে গেলেন তিনি, কিন্তু একটু গভীরে গেলে প্রোপাগান্ডার আসল চেহারাটা বেরিয়ে আসে। এই টাইম ম্যাগাজিন আসলে কি? তো এটা হলো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একটা অন্যতম প্রধান মিডিয়া ক্যাম্প প্রোপাগান্ডার আউটলেট। হ্যাঁ,
আর এ কথা আজ থেকে নয়, সেই আমেরিকা সোভিয়েত ঠান্ডা যুদ্ধ মানে কোল্ড ওয়ারের সময় থেকে একেবারে ওপেন সিক্রেট। আর আমরা যখন এই কথাগুলো বলি না, দেশের তথাকথিত প্রগতিশীল পণ্ডিতরা একে কনস্পিরেসি থিওরি বা কাল্পনিক গল্প বলে উড়িয়ে দেয়। কিন্তু আমি নিজে বানিয়ে কোনো মন গড়া কথা বলছি না, এই কথা বলছে খোদ বিদেশের স্বনামধন্য অক্সফোর্ড একাডেমির অফিসিয়াল রিসার্চ রিপোর্ট। সেই একাডেমি রিপোর্টকে পরিষ্কারভাবে তথ্য দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে বিশ্বের বিভিন্ন দেশের সিআই, টাইম ম্যাগাজিন, স্টাফ মিডিয়া করেসপন্ডেন্ট বা রিপোর্টারদের ছদ্মবেশে কাজে লাগায়। এদের মূল কাজ হলো সেই সমস্ত দেশের অভ্যন্তরীণ তথ্য, রাজনৈতিক হালচাল আর স্ট্র্যাটেজিক গতিবিধির ওপর কড়া নজর রাখা এবং প্রয়োজন মতো সেখানে অস্থিরতা তৈরি করা। সুতরাং এই টাইম ম্যাগাজিন যখন হঠাৎ করে সোনাম ওয়াংচুক ছবি তাদের কভার পেজে জায়গা দেয় না, তখন এটা ক্লাস 5-এর একটা বাচ্চা সহজে বুঝতে পারে যে আসল উদ্দেশ্যটা ঠিক কী। লাদাখের মতো ভারত চীন সীমান্ত স্পর্শকাতর অঞ্চলে একজন মানুষকে গ্লোবাল মিডিয়া হাইপ দিয়ে হিরো বানানো এবং ভারতের সার্বভৌমত্ব বিরোধী ইকোসিস্টেমের সাথে তাকে এক মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া, এগুলোর কোনোটাই কাকতালীয় ঘটনা নয়। এটা আসলে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভেঙে দেওয়ার একটা আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট। শুধু এটাই নয়, এর পিছনে ঘটনার প্রবাহ দেখলে এনার আসল প্যাটার্ন ধরা পড়বে। কিছুদিন আগে লাদাখের মতো শান্ত আর স্ট্র্যাটেজিক সীমান্ত অঞ্চলে একের পর এক ঝামেলা এবং অশান্তি পাকানোর চেষ্টা করেছিল এই সোনাম ওয়াংচুক। এরপর পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে দেশের আইন শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করে রাজস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে আশ্চর্যের বিষয় দেখুন, এখানে লাদাখ থেকে সরিয়ে রাজস্থানে নিয়ে যাওয়ার পরপরই পুরো লাদাখ অঞ্চল একদম শান্ত আর স্বাভাবিক হয়ে যায়। আর এখানেই শেষ নয়, এর মাঝে ওনার ট্র্যাক রেকর্ড ঘাটলে দেখা যাবে তিনি একবার পাকিস্তানে ঘুরেছেন, যে মানুষটির গতিবিধি এবং সংযোগ নিয়ে খোদ দেশের সুরক্ষাবিদদের মনে এত বড় প্রশ্নচিহ্ন রয়েছে যে লাদাখে অশান্তি তৈরি করতে ব্যর্থ হওয়ার পর রাজস্থানে ঘুরে এসে এখন বসছেন দিল্লির রাজপথে। তাকে সাধারণ একজন প্রতিবাদী ভাবাটা অত্যন্ত বোকামির কাজ। আর এই পুরো ঘটনা বলে দেয় যে ওনার এই প্রতিবাদের রূপটাম মানে আসল যে চেহারাটা, হয়তো এটা অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। তবে এরকমটা যে প্রথমবার ঘটছে তা কিন্তু নয়। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাসের পাতা উল্টালে মণিপুরের আয়রন লেডি ইরম শর্মিলা চানুর কথাও মনে পড়ে। 16 বছর ধরে তিনি যখন অনশনে ছিলেন, তখন তার নাম ভাঙিয়ে বিদেশিদের অজস্র এনজিও কোটি কোটি টাকার ফান্ড সংগ্রহ করেছিল। 2016 সালে যখন শর্মিলা বুঝতে পারেন অনশনের সমাধান নেই এবং নির্বাচন লড়ার ঘোষণা দেন, তখন এই এনজিওগুলো তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। কারণ অনশন উঠে যাওয়া মানে কোটি কোটি টাকার আন্তর্জাতিক ফান্ডের রাস্তা একেবারে বন্ধ হয়ে যাওয়া। তবে ক্যাশ সোনাম ওয়াংচুককে ঠিক এইভাবেই ইরম শর্মিলা মডেলে ব্যবহার করা হচ্ছে। আসল শিক্ষার্থী জি, নিট, এসএসসি পরীক্ষা, এই সমস্ত নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কিংবা চিন্তিত, তারা কি করবে? তখন কিছু রাজনৈতিক প্রক্সি আর বৈশ্বিক ফান্ডিং পুষ্টচক্র ওয়াংচুকের অনশনকে বিক্রি করে নিজেদের পকেট ভরানোর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। আজ সোনাম ওয়াংচুকের আন্দোলনকে কেন্দ্র করে ঠিক একই খেলা পুনরাবৃত্তি হচ্ছে। লাদাখের সেন্সিটিভ সীমান্ত থেকে শুরু করে দিল্লির পর্যন্ত, মানে দিল্লির যন্তর মন্তর পর্যন্ত যেভাবে ইকোসিস্টেম ওয়াংচুক একটা ব্র্যান্ড বানিয়ে গ্লোবাল মিডিয়া হাইপ ক্রিয়েট করেছে, তাতে এই বড় প্রশ্ন এড়ানো কিন্তু একেবারেই অসম্ভব। সোনামকে সামনে রেখে তার অনশনকে বিক্রি করে নেপথ্যের এই চক্রটাকে নিজেদের ফান্ডিং আর টাকা তোলা আখের গোছাচ্ছে। ছাত্রদের আবেগ আর দেশের সুরক্ষাকে বাজিয়ে রেখে আসলে কাদের পকেট ভর্তি হচ্ছে বলুন তো? সেই প্রশ্নটা একবার তোলার সময় এসে গেছে। টাইম ম্যাগাজিনের প্রোপাগান্ডা কভার থেকে শুরু করে কাসাবের আইনজীবী একই মঞ্চে আসা কিংবা ইরম শর্মিলার আন্দোলনের সেই পুরনো চেনা এনজিও মডেল, সবকটি কিন্তু বিন্দু মেলালে যে ছবিটা সামনে আসে তা কিন্তু মোটেও কোনো সরল বা সাধারণ মানচিত্র নয়। সোনাম ওয়াংচুকের এই অনশন কি সত্যি দেশের নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে লড়াই, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে ভারতের অখণ্ডতা ভাঙার আন্তর্জাতিক ডিপ স্টেটের সুগভীর ষড়যন্ত্র বা চক্রান্ত? দেখুন, এটা ঠিক যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আর পেপার লিক মাফিয়াদের নির্মূল করা অবশ্যই জাতীয়তাবাদে অগ্রাধিকার। তবে এটা সত্যি অবশ্যই করা দরকার। তবে এটা কেবল একজন শিক্ষামন্ত্রী বা ক্যাবিনেট বদলেই সম্ভব নয়। এর জন্য পুরো আমলাতান্ত্রিক ব্যবস্থার ওভারঅল ইকোসিস্টেমে সংশোধন করা প্রয়োজন। আমাদের সতর্ক থাকতে হবে যাতে তরুণ প্রজন্মের ন্যায় সংযুক্ত আন্দোলন কোনো আন্তর্জাতিক ডিপ স্টেট বা সিআই সমর্থিত এজেন্ডা বা বামপন্থী প্রক্সি গোষ্ঠীর হাতে হাইজ্যাক না হয়ে যায় কোনো মতেই। অর্থাৎ আসল শিক্ষার্থীদের সামনে এনে ভারতের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে আমাদেরকে। কি বলেন এই বিষয়ে এবং সমগ্র ঘটনার বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।